গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা জেনারেল স্টাডিজ এর প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। এমসিকিউ প্র্যাকটিস ক্লাস পার্ট নাম্বার 14। এর আগে অলরেডি 13টা পার্ট আপলোড আছে এবং পার্ট নাম্বার 15টাও চ্যানেলে আপলোড আছে। পার্ট নাম্বার 14টা কোনোভাবে মিস গেছিল, তাই আমি এটাকে পার্ট নাম্বার 14 হিসেবে ডিনোট করেছি। প্রথম কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছিল। দেখো, কন্নড় এবং সংস্কৃত ভাষায় লেখা দশম শতাব্দীর কদম্ব শিলালিপি কোথায় পাওয়া গেছে? কন্নড় এবং সংস্কৃত ভাষায় লেখা দশম শতাব্দীর শিলালিপি কোথায় পাওয়া গেছে? অপশন স্যার, অপশন এ গুজরাট, অপশন বি মণিপুর, অপশন সি গোয়া, অপশন ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর কি তোমরা কমেন্ট করে বলো, আমি একটুখানি ওয়েট করছি 5 সেকেন্ড 10 সেকেন্ড মতো। অপশন এ হচ্ছে গুজরাট, অপশন বি মণিপুর, অপশন সি গোয়া, অপশন ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা তোমার কন্নড় ভাষা দেখে বা সংস্কৃত এখানে দেখে তোমাদের মনে হতে পারে যে এটা অন্ধ্রপ্রদেশ বা কেরালা বা তামিলনাড়ু হতে পারে, কিন্তু এটা পাওয়া গেছে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। গোয়াতে পাওয়া গেছে কন্নড় এবং সংস্কৃত ভাষার শিলালিপি, দশম শতাব্দীর শিলালিপি, যেটা হচ্ছে কদম্ব শিলালিপি। এই কদম্ব রাজবংশ রাজত্ব করত বর্তমানে কর্ণাটকের একটা প্রাচীন রাজবংশ। কর্ণাটক এখন যেখানে রয়েছে সেই জায়গার একটা প্রাচীন রাজবংশ হচ্ছে এই কদম্ব রাজবংশ। এবং এই কদম্ব রাজবংশ সমসাময়িক ছিল, কি লিখছি, কদম্ব রাজবংশ এটা সমসাময়িক ছিল গুপ্ত এবং ও কাঞ্চির যে পল্লব বংশ ছিল, সেই কাঞ্চির পল্লব বংশের সমসাময়িক একটা রাজবংশ, যেটা রাজত্ব করতো কর্ণাটকের এলাকাতে। পল্লব বংশের সমসাময়িক ছিল। এবং এই কদম্ব শিলালিপি এটা কিন্তু যে ব্রাহ্মী স্ক্রিপ্ট রয়েছে, এই ব্রাহ্মী স্ক্রিপ্টের একটা ওল্ডেস্ট একটা পার্ট বা একটা ভেরিয়েশন এই কদম্ব শিলালিপি। সাউদার্ন যে গ্রুপ অফ ব্রাহ্মী স্ক্রিপ্ট রয়েছে, সেই ব্রাহ্মী স্ক্রিপ্টের একটা পার্ট হচ্ছে কদম্ব শিলালিপি, এবং সেটা আবিষ্কৃত হয়েছে বর্তমানে গোয়াতে। গোয়ার একটা টেম্পল আছে যেটা হচ্ছে মহাদেবা টেম্পল, সেই মহাদেবা টেম্পলে আবিষ্কার হয়েছে এই কদম্ব শিলালিপিটা। এই মহাদেবা টেম্পলটা কিন্তু সাউথ গোয়াতে অবস্থিত। ক্লিয়ার? অনেকগুলো ইনফরমেশন পাওয়া গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত, বা ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশন স্যার, অপশন এ উত্তর পূর্ব হিমালয় অঞ্চল, অপশন বি নীলগিরি, অপশন সি হচ্ছে হিমালয় অঞ্চল, অপশন ডি হচ্ছে সুন্দরবন অঞ্চল। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? টোটাল নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া হচ্ছে 18। আর এখানে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ জিজ্ঞেস করেছে, প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে যাবে নীলগিরি। অপশন বি হচ্ছে নীলগিরি এখানে সঠিক উত্তর। প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি, যেটা 1986 এ বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পায়। 1986 এ বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পায়। টোটাল নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া মানে টিল নাও এখনো পর্যন্ত যতগুলো আছে, রিজার্ভ ইন ইন্ডিয়া হচ্ছে 18। ঠিক আছে? আর বায়োস্ফিয়ার রিজার্ভকে আমরা তিনটে জোনে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোর জোন, একটা হচ্ছে বাফার জোন, আর একটা হচ্ছে ট্রানজিশন জোন। এই কোর জোনের মধ্যে কিন্তু কোনো রকমের হিউম্যান ইন্টারাকশন থাকে না, কোনো রকমের রেসিডেন্স থাকে না, কিচ্ছু থাকে না। এখানে যে ওয়াইল্ড লাইফ এবং যে সমস্ত গাছ আছে, ওয়াইল্ড লাইফ আছে, সেগুলো সমস্ত প্রোটেক্টেড থাকে আন্ডার দ্য অ্যাক্ট অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। কমেন্ট করে বলবে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে চালু করা হয়েছিল? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে চালু করা হয়েছিল? কোয়েশ্চেনটা যদি আরো একটু ভেতরে যায়, এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এই যে অ্যাক্টটা আনা হয়েছিল, এই অ্যাক্টটা কোন আর্টিকেলের মাধ্যমে এই অ্যাক্টটাকে এনাক্ট করা হয়েছিল? মানে এই অ্যাক্টটাকে যে লাগু করা হয়েছিল, সেটা আমরা এই যে পাওয়ার, সেই পাওয়ারটা কোন আর্টিকেলের মাধ্যমে পাই? কারণ আমরা ডিপিএসপি তে একটা আর্টিকেল পড়ে থাকবো যেখানে ওয়াইল্ড লাইফ প্রোটেক্ট করার কথা বলা হয়েছে, এবং সেই আর্টিকেলটার উপর ভিত্তি করেই কিন্তু এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটা বানানো হয়েছে, প্রণয়ন করা হয়েছে। তো সেই আর্টিকেল নাম্বারটাও তোমরা
আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই কোড জোনে কিন্তু মানে কোনো রকম ভাবে কোনো হিউম্যান ইন্টারাকশন থাকে না। এখানে কিন্তু ওয়াইল্ড লাইফটাকে প্রোটেক্ট করা হয়। বাফার জোন, সেকেন্ড জোনটা হচ্ছে বাফার জোন, যার মধ্যে যে সমস্ত ইনস্টিটিউট গুলো থাকে, যে রিসার্চ ইনস্টিটিউট বা এডুকেশনাল যে সমস্ত ইনস্টিটিউট গুলো থাকে, যারা এই ওয়াইল্ড লাইফ নিয়ে বা বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে, সেগুলো কিন্তু এই বাফার জোনে অবস্থান করে এবং এখানে তাদেরই রেসিডেন্স থাকে, আলাদা হিউম্যান রেসিডেন্স খুব কম থাকে। এবং এই থার্ড জোন যেটা হচ্ছে ট্রানজিশন জোন, এই ট্রানজিশন জোনের মধ্যে কিন্তু মানুষের বসতি থাকে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, পেটিএম পেমেন্টস ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? পেটিএম পেমেন্টস ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে মুম্বাই, অপশন বি নয়ডা, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি হচ্ছে হায়দ্রাবাদ। রিসেন্টলি কিন্তু নিউজে লাস্ট কয়েক মাস আগে কিন্তু এই পেটিএম পেমেন্টস ব্যাংক নিয়ে বিভিন্ন রকমের নিউজ আমরা দেখছিলাম। তাই এটা কোথায় অবস্থিত, মানে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, কে ফাউন্ডার, সেগুলো কিন্তু জেনে রাখা দরকার। তাই পেটিএম ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নয়ডাতে অবস্থিত পেটিএম পেমেন্টস ব্যাংকের সদর দপ্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বুদ্ধিজম এবং জৈনিজম থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে একটা না একটা কোয়েশ্চেন থাকে। তাই বুদ্ধিজম এবং জৈনিজমের খুব ইম্পর্টেন্ট পার্ট এটাও যে এদের যে সম্মেলন, জৈনদের যে সমাগম হয়েছিল, সেক্ষেত্রে দুটো সমাগম আমরা জানি যে জৈনদের দুটো সমাগম হয়েছিল। বৌদ্ধদের ক্ষেত্রে 4টে বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং তার মধ্যে কোয়েশ্চেন আছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। আমি জানি অনেকে তোমরা অপশন ছাড়াই উত্তর করতে পারবে। অপশন এখানে দেওয়া রয়েছে রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র না কাশ্মীর। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর পাটলিপুত্র, যেখানে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবং 4টে যে বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এই 4টে বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কোন রাজার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল এবং কত খ্রিস্টাব্দে এবং কে সভাপতিত্ব করেছিল, এই 4টে মানে 4x4 16 কোয়েশ্চেন, মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট এই 16 কোয়েশ্চেন। আমি একবার জাস্ট চট করে রিক্যাপ করে দিচ্ছি। ফার্স্ট যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে 486 বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দে, বৌদ্ধ মানে গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরেই প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল, যেটা হয়েছিল কোথায় না রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল এবং এটা পৃষ্ঠপোষকতা করেছিল অজাতশত্রু। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসে যে কোন রাজা সমসাময়িক ছিলেন গৌতম বুদ্ধ। ঠিক আছে, সেটা কিন্তু যেমন ভাবে বিম্বিসারও হবে তেমন ভাবে অজাতশত্রু হবে। বিম্বিসারের তিনি বন্ধুস্থানীয় ব্যক্তি ছিলেন, প্রসেনজিৎ, বিম্বিসার এদের সমসাময়িক ছিলেন এবং বিম্বিসারের সমসাময়িক ছিলেন অজাতশত্রু সমসাময়িক, কারণ অজাতশত্রুর সময় কিন্তু তিনি মারা যাচ্ছেন। তার মানে অজাতশত্রু যখন রাজা হচ্ছে সেই সময় কিন্তু মানে গৌতম বুদ্ধ আছেন, মানে আছেন বলেই তো তবে মারা যাচ্ছেন অজাতশত্রুর সময়। কিন্তু বিম্বিসার এবং অজাতশত্রু দুটো উত্তরই কিন্তু হবে। আমার সাউন্ডটা কি কেটে গেল? জাস্ট এ মিনিট। কেটে যায়নি, ব্যাটারি লো হয়ে গেছে। ওকে, নেক্সট কত নাম্বার কোয়েশ্চেনে চলছিলাম আমরা? 4 নাম্বার কোয়েশ্চেনে। গোটা ক্লাসটা এটাতে হবে তো কি জানি না, যাই হোক। ওকে, সেকেন্ড হচ্ছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে যেটা হয়েছিল বৈশালীতে এবং সেটা পৃষ্ঠপোষকতা করেছিলেন কালাশোক বা কাকবর্ণ পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং সভাপতিত্ব করেছিলেন শবকামী। ঠিক আছে, শবকামী সভাপতিত্ব করেছিলেন। প্রথম বৌদ্ধ সংগীতিতে সভাপতিত্ব করেছিলেন মহাকাশ্যপ, সেটা লেখা হয়নি এবং এটা হয়েছিল কবে না 387 বিফোর ক্রাইস্ট। থার্ড যেটা হলো পাটলিপুত্রে এবং এটা সভাপতিত্ব করেছিলেন মোগলিপুত্র তিসা এবং এটার হচ্ছে পৃষ্ঠপোষকতা করেছিলেন অশোক। মহামতি অশোক পৃষ্ঠপোষকতা করেছিলেন, যেটা হয়েছিল 257 খ্রিস্টপূর্বাব্দে এবং এর সভাপতিত্ব করেছিলেন কে না মোগলিপুত্র
তিশা। ওকে, এবং ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল এবং লাস্ট বুদ্ধিস্ট কাউন্সিল যেটা হচ্ছে 78 এডি তে, যেটা করছেন কনিষ্ক, মানে কনিষ্কের পৃষ্ঠপোষকতায় হচ্ছেন, এবং যার মধ্যে সভাপতিত্ব করছেন বসুমিত্র, এবং অশ্ব ঘোষ ছিল এর সহ সভাপতি। ঠিক আছে, অশ্ব ঘোষ ছিল এর সহ সভাপতি, এবং যেটা হয়েছিল কোথায় না কাশ্মীরে বা মতান্তরে জলান্দরে। ঠিক আছে, এটা আমরা জানতে পারি কোথা থেকে না রাজতরঙ্গিনী থেকে আমরা জানতে পারি যে চতুর্থ বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে। কোয়েশ্চেন নাম্বার 5, পৃথিবীর বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক কোথায় অবস্থিত? এটা অবস্থিত কোথায়? ভারতবর্ষে অবস্থিত, আমি বলে দিলাম। তাহলে দুটো অপশন আউট হয়ে যাচ্ছে, প্যারিস এবং ভিয়েনা, এই দুটো আউট হয়ে যাচ্ছে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গুজরাট। গুজরাটে অবস্থিত পৃথিবীর বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক, এবং যেটা গুজরাটের KHAVDA খাভডা ডিস্ট্রিক্টে অবস্থিত, এবং যেটা গুজরাটের কচ্ছ রিজিয়নে অবস্থিত। আমি এটা ঠিক উচ্চারণ করলাম কিনা আমি জানি না, যার জন্য আমি স্পেল করে বললাম। গুজরাটের কচ্ছ রিজিয়নে অবস্থিত। এবং এটা, এই যে রিনিউয়েবল এনার্জি পার্ক, এর মধ্যে কি মানে কোন ধরনের রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করা হচ্ছে না সোলার এনার্জি। এখানে সোলার এনার্জি পার্ক তৈরি করা হচ্ছে। এটা সোলার এনার্জি পার্ক, সোলার এনার্জির সাহায্যে এখানে ইলেকট্রিসিটি প্রডিউস হবে, এবং এর ক্যাপাসিটি হচ্ছে 45 গিগাওয়াট ক্যাপাসিটি। এই ক্যাপাসিটি মানে এটার যে ক্যাপাসিটি, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি, যেটা একটা রিনিউয়েবল এনার্জির মাধ্যমে এত অ্যামাউন্ট অফ ক্যাপাসিটি অফ ইলেকট্রিসিটি প্রডিউস করা হচ্ছে। এবং এর এরিয়া, এই যে পার্কটা, এই পার্কটার এরিয়া হচ্ছে 538 স্কোয়ার কিলোমিটার, এবং এইটা, এই যে এরিয়াটা প্যারিসের, গোটা প্যারিস শহরের যে এরিয়া আয়তন, তার থেকে 5 গুণ বেশি। ঠিক আছে, এবং এই পার্কটা বানাচ্ছে কিন্তু none other than আদানি গ্রুপ অফ কোম্পানি, যেটা হচ্ছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড। ঠিক আছে, আদানি গ্রিন এনার্জি লিমিটেড কোম্পানি, যেটা আদানি গ্রুপ অফ কোম্পানির একটা রিনিউয়েবল এনার্জির একটা সাব কোম্পানি, সেটা কিন্তু বানাচ্ছে এই পার্কটা গুজরাটে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সংক্রমণের তালিকায় বিশ্বে ভারতের স্থান কততম? অপশন এ হচ্ছে প্রথম, অপশন বি হচ্ছে দ্বিতীয়, অপশন সি হচ্ছে তৃতীয়, অপশন ডি হচ্ছে পঞ্চম। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সংক্রমণের তালিকায় বিশ্বে ভারতের স্থান কততম? অপশন বি এখানে সঠিক উত্তর দ্বিতীয়, প্রথম স্থান অধিকার করে কিন্তু চীন। ঠিক আছে, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সংক্রমণে প্রথম স্থান অধিকার করে চীন, এবং দ্বিতীয় স্থান অধিকার করছে ভারত, যেটা মোটেও কিন্তু খুব একটা গর্ব করার বিষয় নয়। কোয়েশ্চেন নাম্বার 7, নাবার্ড। নাবার্ড নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন এ হচ্ছে শিল্পের উন্নয়নের জন্য, অপশন বি হচ্ছে শহর অঞ্চলের উন্নয়নের জন্য, অপশন সি হচ্ছে গ্রামীণ অঞ্চলের উন্নয়নের জন্য, অপশন ডি হচ্ছে উপরের সবগুলি। নাবার্ড কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? নাবার্ড কবে গঠিত হয়? নাবার্ড গঠিত হয় 1982 তে। নাবার্ড গঠিত হয় 1982 তে। কোন কমিটির সুপারিশ অনুযায়ী নাবার্ড গঠন করা হয়েছিল? না সিব্রামন কমিটির সুপারিশ অনুযায়ী নাবার্ড গঠন করা হয়েছিল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সিব্রামন কমিটির সুপারিশ অনুযায়ী নাবার্ড গঠিত হয়। ওকে, ক্লিয়ার? এবং এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য অ্যাপেক্স ডেভেলপমেন্ট ব্যাংক ইন ইন্ডিয়া। এর ফুল ফর্মটা আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আর এখানে সঠিক উত্তর হচ্ছে, নামটা দেখেই তোমরা বুঝতে পারছো যে রুরাল ডেভেলপমেন্ট
ডেভেলপমেন্ট মানে গ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য কিন্তু নাবার্ড গঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, নীল লোহিত ছদ্মনামে কে পরিচিত? নীল লোহিত ছদ্মনামে কে পরিচিত? অপশন এ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন সি হচ্ছে নারায়ণ দেবনাথ, অপশন ডি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নীল লোহিত ছদ্মনামে কে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে এখানে সুনীল গঙ্গোপাধ্যায়। নীল লোহিত ছদ্মনামে সুনীল গঙ্গোপাধ্যায় পরিচিত। তিনি নীল লোহিত ছদ্মনামে লেখালেখি করতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল রামচন্দ্র কমলাকান্ত চক্রবর্তী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অনিলা দেবী, তিনি অনিলা দেবী ছদ্মনামে লিখতেন। কোয়েশ্চেন নাম্বার 9, কে সম্প্রতি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন সভাপতি নির্বাচিত হয়েছেন? বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। অপশন এ হচ্ছে কপিল সিব্বল, অপশন বি হচ্ছে অলোক শুক্লা, অপশন সি হচ্ছে কে টি কোশি, অপশন ডি হচ্ছে অসিত জিতেন্দ্র দেশাই। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সম্প্রতি, যিনি হচ্ছেন কপিল সিব্বল। ছবিটা একটু দেখে নাও, ফেমাস পারসন, তোমরা নিউজে বা পেপারে বা কোন রকম এডিটোরিয়ালে নিশ্চয়ই এনার ছবি কখনো না কখনো দেখেইছো। তো কপিল সিব্বল তিনি কিন্তু বার অ্যাসোসিয়েশনের সভাপতি নিযুক্ত হয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 10, ভারতের কোন রাজ্যে এআই বেসড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু হতে চলেছে? ভারতের কোন রাজ্যে এআই বেসড ট্রাফিক সিস্টেম চালু হতে চলেছে? অপশন এ হচ্ছে কেরালা, অপশন বি সিকিম, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি হচ্ছে গুজরাট। প্রথম এআই বেসড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু হতে চলেছে অপশন বি সিকিমে। এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসে যারা রয়েছে, প্রথম থেকে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। এখনো যারা আমাদের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই 9735858096 এই নাম্বারে কমেন্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং হোয়াটসঅ্যাপ হয়ে জয়েন করতে পারো। এছাড়া 8910192095 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, আমি তোমাদের ফ্রি গ্রুপে অ্যাড করে দেবো। আমাদের পেড ব্যাচ রয়েছে জেনারেল কম্বাইন্ড ব্যাচ, সেখানে তোমরা জয়েন করতে পারো। এই মাসে মানে এই জুন 2020 সরি ওকে জুন 2024 কিন্তু লাস্ট 2024 জেনারেল কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিশন নেওয়া হবে। এরপরে এই ব্যাচে আর অ্যাডমিশন নেওয়া হবে না, যেহেতু WBCS এর এখনো নোটিফিকেশন বের করেনি, তাই আমরা 2025 এর ব্যাচটা কবে শুরু করব এই মুহূর্তে জানাতে পারছি না। কিন্তু যেই মুহূর্তে 2024 এর নোটিফিকেশনটা আউট হয়ে যাবে আমরা কিন্তু 25 এর ব্যাচের অ্যানাউন্সমেন্টটাও করে দেবো। আর যারা এই স্টাডি মেটেরিয়াল গুলো কোথা থেকে পাচ্ছ, এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে গিয়ে অসুবিধা হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া বাকি যে জেনারেল পোর্শনটা সেই কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে অসুবিধা হচ্ছে, তাদেরকে বলবো আমাদের স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে। 5টা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, আইএনএম, ইকোনমি এবং পলিটি। এই 5টা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে। হ্যান্ড রিটেন স্টাডি মেটেরিয়াল ইকোনমি ছাড়া বাকি সবগুলো হ্যান্ড রিটেন, বাংলায় লেখা সুন্দরভাবে একদম কনসাইজ ওয়েতে লেখা আছে। তুমি হার্ড কপি অর্ডার করতে পারবে, আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করে নিও, প্রসিডিউর বলে দেওয়া হবে। স্যাম্পল পেপার দেখতে চাইলে সেটাও দেখতে পারবে, মানে এই দুটো নাম্বারে কমেন্ট করো বা বলছি হোয়াটসঅ্যাপ করো, আমরা তোমাদেরকে ডিটেলস পাঠিয়ে দেবো। প্রতিদিন আমাদের যে ফ্রি ক্লাসেস গুলো হচ্ছে সেগুলো অ্যাটেন্ড করতে হলেও আমাদের ফ্রি গ্রুপে তুমি যুক্ত হয়ে যেতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নো মোর অ্যাডভার্টাইজমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 11, জাল্লিকাট্টু কোন রাজ্যের জনপ্রিয় খেলা? অপশন এ হচ্ছে তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি হচ্ছে কেরালা। জাল্লিকাট্টু কোন রাজ্যের জনপ্রিয় খেলা? অপশন এ হচ্ছে তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি হচ্ছে কেরালা। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তামিলনাড়ুর একটা খুব জনপ্রিয় খেলা হচ্ছে জাল্লিকাট্টু, যেখানে ষাঁড়ের শিং ধরে তাকে কাবু করতে হয় এবং এটা পোঙ্গলের সময় এই খেলা হয় এবং এটা খুবই একটা নৃশংস একটা খেলা, কারণ এখানে ষাঁড়টাকে মানে যে সমস্ত ষাঁড়গুলোকে সিলেক্ট করা হয় এই জাল্লিকাট্টু খেলার জন্য, সেগুলোকে কিন্তু ছোট থেকেই আলাদা রকম ভাবে মানুষ করা হয়, মানে যখন সেগুলো ছোট অবস্থাতে থাকে মানে তারপর সেটাকে আলাদাভাবেই মানুষ করা হয় এবং সেগুলো কিন্তু প্রচন্ড রকমের ক্ষতিকর হয়, কারণ মানুষের এখানে প্রাণ পর্যন্ত চলে যায় এই খেলাটা এটা একটা এনশিয়েন্ট একটা রিচুয়ালস। কিন্তু আগেকার দিনেও আমরা দেখেছি যে কৃতদাসদের সাথে ষাঁড়ের লড়াই লাগিয়ে দেওয়া হতো এবং সেটা অন্যান্য মানুষজন যারা
আপার ক্লাসে বিলং করছে তারা খুব এনজয়মেন্টের সাথে দেখতো। তো সেই রকমই একটা প্রথা এটা। এটা রিসেন্টলি, এটা এখনো চালু আছে, কিন্তু এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত অবশ্যই, এবং সেটা কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টাও অনেক করা হয়েছে। ঠিক আছে, তো তামিলনাড়ুতে এটা একটা জনপ্রিয় খেলা, এটা পোঙ্গলের সময় খেলা হয়, এবং এটাতে কিন্তু একটা তামিল জাতির একটা প্রাচীন পরম্পরার সাথে জড়িত। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, ভারতের প্রথম সেমি কন্ডাক্টর হাব কোথায় তৈরি হচ্ছে? ভারতের প্রথম সেমি কন্ডাক্টর হাব কোথায় তৈরি হচ্ছে? অপশন এ হচ্ছে গুজরাট, অপশন বি তামিলনাড়ু, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম সেমি কন্ডাক্টর হাব কোথায় তৈরি হচ্ছে? এ হচ্ছে এখানে সঠিক উত্তর, গুজরাটে তৈরি হচ্ছে প্রথম সেমিকন্ডাক্টর হাব। দেখো আস্তে আস্তে কিন্তু গুজরাট অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে ডেভেলপ করছে। ঠিক আছে, তো এটা আমরা এই যে যত এত মারামারি কাটাকাটি করছি, কিন্তু বিষয়টা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একটা রাজ্যে বা একটা ইকোনমিতে মানে এগ্রিকালচার ডিপেন্ডেন্সি যত কমবে তত সেটা ডেভেলপড ইকোনমি হবে। তো সেই জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো যেখানে এত কিছু ফেসিলিটিস থাকা সত্ত্বেও আমরা ওয়েস্ট বেঙ্গল কিন্তু ইন্ডাস্ট্রির দিক থেকে এগিয়ে এগিয়ে নেই একদমই, মানে ভীষণভাবে পিছিয়ে গেছি, এবং দিনের পর দিন বছরের পর বছর কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের কোনো ইমপ্রুভমেন্ট কিন্তু হচ্ছে না ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। তো যাই হোক, গুজরাটে হচ্ছে সেমিকন্ডাক্টর হাব তৈরি হচ্ছে, এবং এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট সেমিকন্ডাক্টর হাব এবং সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট। এটা হচ্ছে ধোলেরাতে অবস্থিত গুজরাটের, যেটা এর ফার্স্ট মানে এই যে হাবটা তৈরি হচ্ছে এটার ফার্স্ট প্রোডাক্ট বা ফার্স্ট চিপ মার্কেটে নিয়ে আসবে, সেটা হচ্ছে ইন দ্য ইয়ার অফ 2016। এটা কোথায় অবস্থিত না, ধোলেরাতে অবস্থিত। ওকে, এবং একটা মিশনের কথা এখানে বলি, ISM ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন। এই মিশনটা লঞ্চ করা হয়েছিল 2021 এ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি। ঠিক আছে, এর মধ্যে এই এই যে সেমিকন্ডাক্টর হাবটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু এই ISM মিশনের মধ্যেই পড়ছে। ঠিক আছে, তো যদি কোয়েশ্চেন আসে যে ISM মিশনের অন্তর্ভুক্ত কোথায় সেমিকন্ডাক্টর হাব তৈরি হচ্ছে, সেটাও কিন্তু গুজরাটেই হবে। এটাই ইন্ডিয়ার প্রথম সেমিকন্ডাক্টর হাব। গোটা ওয়ার্ল্ড এর মধ্যে লার্জেস্ট সেমিকন্ডাক্টর প্রডিউসিং কান্ট্রি হচ্ছে তাইওয়ান। আমরা লকডাউনের সময় দেখেছি, কোভিড এর সময় দেখেছি, এটা নিয়ে অনেক নিউজ আসছিল, সেমিকন্ডাক্টর তাইওয়ানের ইকোনমি হ্যান ত্যান এই সমস্ত নিয়ে কিন্তু অনেক নিউজ আসছিল ইন দ্যাট টাইম। ঠিক আছে, লার্জেস্ট সেমিকন্ডাক্টর প্রডিউসিং কান্ট্রি হচ্ছে তাইওয়ান। লিখেই দিচ্ছি আমি এটা, তাইওয়ান হচ্ছে লার্জেস্ট সেমিকন্ডাক্টর প্রডিউসিং কান্ট্রি। এবং একটা অনেক লং টাইম ধরে কিন্তু তাইওয়ানের মতো ছোট একটা কান্ট্রির প্রতি গোটা ওয়ার্ল্ড কিন্তু ডিপেন্ডেন্ট ছিল, এবং এখনো আছে ডিপেন্ডেন্ট যে সেমিকন্ডাক্টরের জন্য। এরপরে আছে সাউথ কোরিয়া, তারপর চায়না, তারপর ইউএসএ। তাইওয়ান হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে সাউথ কোরিয়া, থার্ড হচ্ছে চায়না, এবং ফোর্থ হচ্ছে ইউএসএ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, 38 প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? অপশন এ হচ্ছে ভারত ও পাকিস্তান, অপশন বি উত্তর কোরিয়া এবং দক্ষিণ ভিয়েতনাম, অপশন সি হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, অপশন ডি হচ্ছে চীন ও তাইওয়ান। সঠিক উত্তর হচ্ছে অপশন সি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এই দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে 33 প্যারালাল। এই দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করছে 38 প্যারালাল, সরি 33 কেন বলছি, 38 প্যারালাল দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সীমানা নির্ধারণ করে। এখানে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে ওপর দিকটা হচ্ছে নর্থ কোরিয়া এবং নিচের দিকটা হচ্ছে সাউথ কোরিয়া। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, এটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন এবং সায়েন্সের কোয়েশ্চেন, ভালো করে পড়ো, পড়লেই উত্তর করতে পারবে। পর্যায় সারণীর ওপর থেকে নিচের দিকে নামলে নিম্নলিখিত কোনটি, এখানে কোনটিটা আবার
যুক্ত হয়ে গেছে, একটি গ্রুপের মধ্যে বৃদ্ধি পাবে। আয়নায়ন শক্তি বা আয়নীকরণ শক্তি, পারমাণবিক আকার, ভ্যালেন্সি, বৈদ্যুতিক ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। দেখো এখানে খেয়াল করো, আয়নায়ন শক্তি বৃদ্ধি পাবে না, কমে যাবে। কারণটা লুকিয়ে আছে কোথায়? না ওপর থেকে নিচে নামলে কিন্তু পারমাণবিক আকার বৃদ্ধি পাবে, কারণ ওপর থেকে নিচে নামলে তো একটা করে পর্যায় বৃদ্ধি পাচ্ছে, পর্যায় বৃদ্ধি পাচ্ছে মানে একটা করে সেল বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। এখানে যদি তুমি অক্সিজেন দেখো, সালফার দেখো, অক্সিজেন হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 16, সালফার গ্রুপ 16, অক্সিজেন হচ্ছে পর্যায় নাম্বার 2 এর এলিমেন্ট, ঠিক আছে। এর মধ্যে যে লাস্ট সেলটা রয়েছে সেটা হচ্ছে 2p সেল, এখানে 3p সেল, তো 2p থেকে 3p, তার মানে এখানে 1s 2s 2p 3p, এই 3s, তারপরে 3p, তাহলে বেড়ে যাচ্ছে না সাইজটা, তাহলে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। আর ভ্যালেন্সি তো পর্যায় বরাবর ভ্যালেন্সি বৃদ্ধি পাবে কি কমে যাবে সেটা তো বলা যাবে না, কারণ সরি গ্রুপ বরাবর, গ্রুপ বরাবর তাদের একটা কমন ভ্যালেন্সি শো করবে প্রত্যেকটা গ্রুপের এলিমেন্ট। এবং ইলেকট্রোনেগেটিভিটি কখনোই মানে গ্রুপ বরাবর নিচের দিকে নামলে বেড়ে যাবে না, ইলেকট্রোনেগেটিভিটি গ্রুপ বরাবর নিচের দিকে নামলে কমে যাবে, ঠিক আছে। আমি বলেছিলাম এটা তোমরা আয়োডিন সিরিজ, যে হ্যালোজেন যে সিরিজ, সেটা দেখে মনে রাখবে। তোমরা সবাই জানো যে বজ্র সারণীর সব থেকে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লুরিন, সেটা কোথায় অবস্থান করছে? একদম গ্রুপের টপে অবস্থান করছে, তাহলে ওপর থেকে নিচের দিকে নামলে অবশ্যই ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বা বৈদ্যুতিক ঋণাত্মকতা সেটা কিন্তু কমে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, ফটোগ্রাফি ফিল্মের আলোকচিত্র পরিস্ফুটনে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? বোঝার কিচ্ছু নেই, জাস্ট মনে রাখতে হবে। অপশন এ হচ্ছে সিলভার সালফেট, অপশন ডি সোডিয়াম সালফেট, অপশন বি সিলভার ব্রোমাইড, অপশন সি হাইড্রোকুইনন, অপশন ডি হচ্ছে সোডিয়াম কার্বনেট। কোন পদার্থ ব্যবহার করা হয় ফটোগ্রাফিক ফিল্মে আলোকচিত্র পরিস্ফুটনে? অপশন বি সিলভার ব্রোমাইড ইজ দ্য রাইট অ্যান্সার। ফটোগ্রাফিক ফিল্মে আলোকচিত্র পরিস্ফুটনে ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড, যেটা হচ্ছে AgBr। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, লাং ফিশ কোন দুটি গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপন করে? অপশন এ হচ্ছে অঙ্গুরিমাল ও সন্ধিপদী, অপশন বি হচ্ছে সরীসৃপ ও স্তন্যপায়ী, অপশন সি হচ্ছে মৎস্য এবং উভচর, অপশন ডি হচ্ছে মানুষ এবং বাদর। লাং ফিশ কোন দুটি গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপন করে? অপশন এ হচ্ছে অঙ্গুরিমাল এবং সন্ধিপদী, অপশন বি হচ্ছে সরীসৃপ ও স্তন্যপায়ী, অপশন সি মৎস্য এবং উভচর, অপশন ডি হচ্ছে মানুষ ও বাদর। সঠিক উত্তর হচ্ছে এখানে মৎস্য এবং উভচর, প্রায় এই দুটি গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপন করে হচ্ছে লাং ফিশ। অঙ্গুরিমাল এবং সন্ধিপদী এই দুটি গ্রুপের মধ্যে বা গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপন করে হচ্ছে পেরিপেটাস, পেরিপেটাস। এবং কোথায় গেল? সরীসৃপ এবং স্তন্যপায়ী এদের মধ্যে সংযোগ স্থাপন করে সেটা হচ্ছে হংসচঞ্চু বা প্লাটিপাস। এটা দেখো প্লাটিপাস, নাম দুটো কিন্তু অনেকটা সিমিলার। এটা হচ্ছে হংসচঞ্চু, যেটা সরীসৃপ এবং স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ স্থাপন করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, কোন যন্ত্রের সাথে তড়িৎচালক বল পরিমাপ করা হয়? অপশন এ পোটেনশিওমিটার, অপশন বি গ্যালভানোমিটার, অপশন সি অ্যামমিটার, অপশন ডি হচ্ছে অল্টিমিটার। সঠিক উত্তর হচ্ছে অপশন এ পোটেনশিওমিটার, যেটার মাধ্যমে ইলেকট্রোমোটিভ ফোর্স পরিমাপ করা হয়, যার ইউনিট হচ্ছে ভোল্ট, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 18, বা লোহিত রক্তকণিকা কোথায় সংশ্লেষিত হয়? লোহিত রক্তকণিকা কোথায় সংশ্লেষিত হয়? অপশন নাম্বার এ হচ্ছে প্লীহা, অপশন বি যকৃৎ, অপশন সি লাল অস্থিমজ্জায়, অপশন ডি হচ্ছে অগ্ন্যাশয়। যখন কোয়েশ্চেন দেবে যে হোয়াইট আরবিসি কোথায় সংশ্লেষিত হয়, যদি মেনশন না করা থাকে যে ভ্রূণ অবস্থায় বা জন্মের আগের অবস্থায়, তখন মনে করবে যে স্বাভাবিক অবস্থায়, মানে শিশু জন্মাবার পর থেকে বার্ধক্যকাল পর্যন্ত লোহিত রক্তকণিকা কোথায় সংশ্লেষিত হয়? সেটা কোথায় হয় না রেড বোন ম্যারো বা লাল অস্থিমজ্জায় সংশ্লেষিত হয়, ঠিক আছে। লোহিত রক্তকণিকা ভ্রূণ অবস্থাতে ভ্রূণের ভাস্কুলেসা অঞ্চল থেকে সংশ্লেষিত হয় এবং জন্মের 1 মাস পূর্বে যকৃৎ এবং প্লীহা থেকে সংশ্লেষিত হয়, কিন্তু জন্মের পর থেকে কিন্তু সেটা লোহিত রক্তকণিকাতেই সংশ্লেষিত হয়। এছাড়া শ্বেত রক্তকণিকা, শ্বেত অস্থিমজ্জা, লসিকা গ্রন্থি এগুলো থেকে কিন্তু সংশ্লেষিত হয়।
কোয়েশ্চেন নাম্বার 18 হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 19, নিচের কোনটি একটি লিপিড ধর্মী হরমোন? আমরা হরমোন পড়ার সময় পড়েছি কোনটা লিপিড ধর্মী হরমোন, কোনটা অ্যামাইনো ধর্মী হরমোন, কোনটা প্রোটিন ধর্মী হরমোন, কোনটা স্টেরয়েড ধর্মী হরমোন, এগুলো পড়েছি। তো অপশন এ হচ্ছে টেস্টোস্টেরন, অপশন বি প্রোস্টাগ্ল্যান্ডিন, অপশন সি ইনসুলিন, অপশন ডি হচ্ছে থাইরক্সিন। অপশন বি প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা হচ্ছে সঠিক উত্তর। এটা একটি লিপিড ধর্মী হরমোন যেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। টেস্টোস্টেরন এটা একটা স্টেরয়েড ধর্মী হরমোন। ইনসুলিন আর থাইরক্সিন এগুলো কিন্তু প্রোটিন ধর্মী হরমোন। কোয়েশ্চেন নাম্বার 20, আজকের না 25টা কোয়েশ্চেন আছে, সরি। কোয়েশ্চেন নাম্বার 20, পাইরেক্স কাঁচ প্রস্তুতিতে কোন মৌল ব্যবহার করা হয়? পাইরেক্স কাঁচ প্রস্তুতিতে কোন মৌল ব্যবহার করা হয়? অপশন এ সোডিয়াম, অপশন বি বোরন, অপশন সি ক্লোরিন, অপশন ডি হচ্ছে কার্বন। আমরা জানি যে পাইরেক্স কাঁচ সেটার আরেকটা নাম রয়েছে, সেটাকে আমরা বোরোসিলিকেট কাঁচ বলেও জানি, এবং সেই বোরোসিলিকেট কাঁচ প্রস্তুত করতে ব্যবহার করা হয় অপশন বি বোরন হচ্ছে এখানে সঠিক উত্তর। এবং এই বোরোসিলিকেট কাঁচ বা পাইরেক্স কাঁচ এটা ইউজ কোথায় করা হয় না, ল্যাবরেটরি ইকুইপমেন্টের ক্ষেত্রে কিন্তু এই বোরোসিলিকেট কাঁচ বা পাইরেক্স কাঁচ ইউজ করা হয়। এই যে তোমরা দেখছো ছবিটা, এখানে কিন্তু লেখাই থাকে, যদি কেউ ল্যাবে গিয়ে থাকো তাহলে চেক করে দেখবে, ওখানে কিন্তু হয় পাইরেক্স লেখা থাকবে, নইলে বোরোসিলিকেট গ্লাস বলে লেখা থাকে। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? হঠাৎ করে একটা হিস্ট্রির কোয়েশ্চেন, মানে আমি সায়েন্স এক্সপেক্ট করছিলাম, তো হিস্ট্রির কোয়েশ্চেন এসছে। যাই হোক, অপশন গুলো দেখে নাও। অপশন এ হচ্ছে রবার্ট ক্লাইভ, অপশন বি লর্ড কার্টিয়ার, অপশন বি লর্ড হার্ডিঞ্জ, অপশন ডি হচ্ছে লর্ড ক্যানিং। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার গভর্নর জেনারেল বলেছে, খেয়াল করবে অপশন এ রবার্ট ক্লাইভ হচ্ছে এখানে সঠিক উত্তর। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন রবার্ট ক্লাইভ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22, আঞ্চলিক ভাষায় প্রকাশিত প্রথম ভারতীয় সংবাদপত্র কোনটি? আঞ্চলিক ভাষায় প্রকাশিত প্রথম ভারতীয় সংবাদপত্র কোনটি? অপশন এ সমাচার দর্পণ, অপশন বি বোম্বে হ্যারিয়েট, অপশন সি মাদ্রাজ কুরিয়ার, অপশন ডি হচ্ছে বেঙ্গল গ্যাজেট। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, সমাচার দর্পণ, যেটা বাংলা ভাষায় প্রকাশিত হতো এবং এটা আঞ্চলিক ভাষায় প্রকাশিত প্রথম ভারতীয় সংবাদপত্র। মাদ্রাজ কুরিয়ার, যেটা মাদ্রাজ ভাষায় প্রকাশিত প্রথম ভারতীয় সংবাদপত্র। বেঙ্গল গ্যাজেট বা হিকিস গ্যাজেট, সেটা তো আমরা জানি যে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। স্বরদর্শন কিসের অংশ? স্বরদর্শন কিসের অংশ? অপশন এ হচ্ছে বেদ, অপশন বি হচ্ছে উপনিষদ, অপশন সি বেদান্ত, অপশন ডি হচ্ছে সুত্ত সাহিত্য। স্বরদর্শন কিসের অংশ? অপশন ডি হচ্ছে সুত্ত সাহিত্য। স্বরদর্শন কিন্তু সুত্ত সাহিত্যের অংশ। কোয়েশ্চেন নাম্বার 24, ধানসিঁড়ি নদীটি কোন নদীর উপনদী? ধানসিঁড়ি একটা উল্লেখযোগ্য নদী, আমরা সে ছোটবেলায় কবিতা পড়েছিলাম। ধানসিঁড়িটির তীরে কিছু একটা এরকম রূপসী বাংলা বোধহয়, তাই না, যতদূর আমার মনে পড়ছে। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 24 এর অপশন গুলো দেখে নাও। অপশন এ হচ্ছে পদ্মা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি তিস্তা, অপশন ডি হচ্ছে কোশি। অপশন বি ব্রহ্মপুত্র হচ্ছে এখানে সঠিক উত্তর। ধানসিঁড়ি নদীটি ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী, এবং তোমরা কমেন্ট করে বলবে এটা কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 25, যেটা আজকে লাস্ট কোয়েশ্চেন বাট নট দ্য লিস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি কাকে বলা হয়? অপশন এ হচ্ছে অম্বিকাপুর, অপশন বি আগুম্বি, অপশন সি সোহরা, অপশন ডি হচ্ছে দারিংবাড়ি। দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি কাকে বলা হয়? অপশন এ অম্বিকাপুর, অপশন বি আগুম্বি, অপশন সি সোহরা, অপশন ডি হচ্ছে দারিংবাড়ি। দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়, আচ্ছা সঠিক উত্তরটা বলে দিই, তারপর আমি বাকি ইনফরমেশন গুলো দিচ্ছি। অপশন বি আগুম্বিকে বলা হয় দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি। এখানে বাকি অপশন গুলো একটু খেয়াল করো। এই আগুম্বি অবস্থিত হচ্ছে কর্ণাটকে। সোহরা এটা হচ্ছে চেরাপুঞ্জির নতুন নাম। চেরাপুঞ্জি যেটা শিলংয়ে অবস্থিত, এবং সেটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌচিনরামের চেরাপুঞ্জি, এবং এটার যে নতুন নাম সেটার নামই হচ্ছে সোহরা। চেরাপুঞ্জির নতুন নাম, ঠিক আছে, পৃথিবীর সব থেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ছত্তিশগড়ের চেরাপুঞ্জি বলা হয় অম্বিকাপুরকে, এটা হচ্ছে ছত্তিশগড়ের চেরাপুঞ্জি। এগুলো আমাদের স্টাডি মেটেরিয়ালে খুব সুন্দর করে লেখা আছে, যারা নিয়েছো তারা বলবে অবশ্যই, মানে আমি তোমাদের পেজ নাম্বারও বলে দেবো পরে আমি গ্রুপে।
তোমাদের যে জলবায়ু চ্যাপ্টারটা আছে, ভারতের জলবায়ু চ্যাপ্টারটা, সেখানে দেখবে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, বৃষ্টিচ্ছায় যুক্ত অঞ্চল, বৃষ্টিচ্ছায় অঞ্চল আছে, সেখানে কিন্তু এইগুলো সব মেনশন আছে। আর দারিংবাড়ি এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত এবং এটাকে বলা হয় উড়িষ্যার কি এটা বলা হয় দারিংবাড়িকে, মনে করতে পারছি না। তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে বলো তো, এই মুহূর্তে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। দারিংবাড়ি এটা কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। আর একটা নোট রাখবে, উড়িষ্যার সাইবেরিয়া বলা হয় কিন্তু কালাহান্ডিকে, ঠিক আছে? উড়িষ্যার সাইবেরিয়া বলা হয় কালাহান্ডিকে। দারিংবাড়িটাকে কি বলা হয় যা একদমই মনে করতে পারছি না, ভুলে গেছি আমি, মনেই আসছে না। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে বলো, খুব কমন, এটা ভুলে যেতেই পারো তো, এরকম মাঝে মাঝে এক্সাম হলেও হয়, আমার এখন হয়েছে, আমি কিছুতেই মনে করতে পারছি না দারিংবাড়ি, তবে কিন্তু এটা উড়িষ্যাতে অবস্থিত, এটা আমি জানি। ওকে, আজকে এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রচন্ড গরম, সবাই মানে যতটা পারবে বাড়ির মধ্যে থাকো, কাজ করলেও খুব প্রিকশন নিয়ে ছাতা টুপি সানগ্লাস ইউজ করো। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সুস্থ থাকো, স্টে হাইড্রেটেড। ইনফ্লুয়েন্সারের মতো বলে দিলাম আমি এটা, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের মতো। তো যাই হোক, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো সবাই। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।